আজকের ভিডিওতে রেসলম্যানিয়া রিলেটেড বেশ বড় আর ইম্পর্টেন্ট নিউজ রয়েছে। আর প্রথম নিউজটা হচ্ছে যে আমরা রেসলম্যানিয়া নাইট 1-এ জিওসো ভার্সেস গান্থারের যে ম্যাচটা রয়েছে সেটাকে একদম ওপেনিংয়ে দেখতে পাবো। আর এটা তো আমরা অনেকে এক্সপেক্ট করেছিলাম যে এটা ওপেনিংয়েই থাকবে। আর নাইট 2-তে আমরা রিয়া রিপ্লি ভার্সেস ইয়ো স্কাই ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচটাকে ওপেনিং করতে দেখতে পাবো। আর এর পরের নিউজ হচ্ছে যে লিভিং কালার নামে একটা ব্যান্ড রয়েছে, এরা সিএম পাঙ্কের কাল্ট অফ পার্সোনালিটি থিম সংটা বানিয়েছিল। আর এমনটা নিউজ আসছে যে এটা প্রায় 99% কনফার্ম যে আমরা এই রেসলম্যানিয়াতে সিএম পাঙ্কের একটা স্পেশাল এন্ট্রান্স দেখতে পাবো। আর এই লিভিং কালার ব্র্যান্ড তার সিএম পাঙ্কের থিম সংটা একদম লাইভ পারফর্ম করবে। আর তাছাড়া এর আগেও রেসলম্যানিয়াতে এরা সিএম পাঙ্কের কাল্ট অফ পার্সোনালিটি থিম সংটা লাইভ পারফর্ম করেছে। এটা যদি হয় তাহলে এটা দ্বিতীয়বার হতে চলেছে। আর এখানে শুধুমাত্র সিএম পাঙ্ক নয়, ডাব্লিউডব্লিউই জন সিনা, রোমান রেন্স, টিফনি আর কোডি রোডসের জন্য স্পেশাল এন্ট্রান্স প্ল্যান করেছে। আর এবার ট্রিপল এইচ তার ইন্টারভিউতে জিওসোকে নিয়ে বেশ কিছু কথা বলে, যেগুলো শুনে হাসি তো পাবেই, কারণ প্রত্যেকটা কথাই মিথ্যা। মানে এখনকার সিচুয়েশন যা চলছে ঠিক তার উল্টোটা বলেছে। এখানে ট্রিপল এইচ বলছে কেন আমরা জিওসোকে এত বেশি পছন্দ করি আর তাকে কেন আমরা মেন ইভেন্ট বলি, মেন ইভেন্ট জিওসো বলি। তার কারণ হচ্ছে সে একজন গ্রেটেস্ট ইন রিং পারফর্মার, তার রিং এবিলিটি খুব ভালো, মানে তার রেসলিং স্কিল খুব ভালো। ফ্যান্সরা তাকে সাকসেসফুল হতে দেখতে চায়। আর তার এন্ট্রান্সটা খুব ভালো হয়, তার এন্ট্রান্সের সময় সবাই তার এন্ট্রান্সটা এনজয় করে আর তার সঙ্গে পারফর্ম করে। তো এখানে প্রত্যেকটা কথাই তো মিথ্যে, শুধুমাত্র এন্ট্রান্সটা বাদ দিয়ে। কারণ জিওসো গ্রেটেস্ট ইন রিং পারফর্মার, এটা তো একদমই ভুল কথা, কারণ তাকে তার রেসলিং নিয়ে বহুত ক্রিটিসাইজ করা হয়। এক তো সে এক গাদা বজ করে, তার উপরে তার রেসলিং মুভও মাত্র 3টে, তো সেই জন্য তাকে বলা হয় যে সে রেসলিং করতে পারে না, যেটা নিয়ে এখন তাকে বেশ ক্রিটিসাইজও করা হচ্ছে। আর এটা বলছে যে ফ্যান্সরা তাকে সাকসেসফুল হতে দেখতে চায়, তো সাকসেসফুল তো ডাব্লিউডব্লিউই তাকে বানাচ্ছে। তাকে রয়্যাল রাম্বল জিতেলো, তারপর থেকে কীরকম ব্যাকল্যাশ তাকে ফেস করতে হয়েছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। তো ট্রিপল এইচ এটা কীভাবে কোন সাহসে বা কোন কনফিডেন্সে বললো সেটা তো বোঝা মুশকিল। তারপর আবার এরকম একটা সিচুয়েশানে যেখানে জিওসোকে নিয়ে সিচুয়েশান একদম ভালো চলছে না। তো এই ইন্টারভিউটা দেখে রেসলম্যানিয়ার টাইমে দু ধরনের লোক আছে। এক ধরনের লোক তো প্রচণ্ড রেগে যাবে, আর এক ধরনের লোক আছে যারা এটা নিয়ে আরও হাসাহাসি করে, মানে বলবে যে ট্রিপল এইচ এটা কী বলছে, এটা তো জিওসোর মজা করার জন্যই বলছে। তারপরে বলছে ট্রিপল এইচ যে এই জন্য আমরা জিওসোকে মেন ইভেন্ট জিওসো বলি। তো এটা কিরকম কথা হলো, তুমি নিজেই জিওসোকে মেন ইভেন্ট জিওসো বলে ক্ল্যারিফাই দিচ্ছ, কিন্তু তুমি আবার নিজেই জিওসোকে মেন ইভেন্টে রাখোনি। তো রেসলম্যানিয়াতে জিওসো চ্যাম্পিয়নশিপ জিতুক আর না জিতুক, ট্রিপল এইচ তো তার ইন্টারভিউ থেকেই এখানে জিওসোকে একজন হাসির পাত্র বানিয়ে দিয়েছে। আর রককে আমরা রেসলম্যানিয়াতে দেখতে পাবো, এটা প্রায় অলমোস্ট কনফার্ম হয়ে যাচ্ছে। আমরা রকের জন্য একটা স্পেশাল ইমোজিও দেখতে পেলাম, রকের মুখটা একটা ইমোজি বানিয়ে দেওয়া হয়েছে। আর রক ডাব্লিউডব্লিউই মানে রক রেসলম্যানিয়াতে থাকবে, এটা অলমোস্ট কনফার্ম সবকটা নিউজ সোর্সের তরফ থেকে। আর যদি রক রেসলম্যানিয়াতে না থাকে তাহলে কোথায় থাকবে? রকের জন্য তো এত বড় একটা স্টোরি লাইন শুরু হয়েছে, আর তাছাড়া সে বোর্ড অফ ডাইরেক্টরের পদে রয়েছে, তাই তাকে রেসলম্যানিয়াতে তো অন্তত থাকতেই হবে, তাকে এটুকুর জন্য তো টাইম বের করতেই হবে। যার মানে হচ্ছে যে আমরা জন সিনার ম্যাচে রকের ইনভলভমেন্ট অবশ্যই দেখতে পাবো। আর তাছাড়া এই স্ম্যাকডাউনে রক আসতেও পারে, নাও আসতে পারে, মনে তো হচ্ছে আসবে না, তবে যদি আসে তাহলে খুব ভালো হয়, না হলে রেসলম্যানিয়াটা তো শুধুমাত্র একটা ফর্মালিটি হয়ে যাবে। আর তাছাড়া দেখতে গেলে স্ম্যাকডাউনে যদি আসে সেটাও একটা ফর্মালিটি হবে, কারণ রকের তো এই রোড টু রেসলম্যানিয়াতে যেখানে জন সিনা কোডি রোডসের মধ্যে ইন্টারাকশন হলো সেখানেও আসা উচিত ছিল। তো রকের সময় নেই বুঝতে পারছি, কিন্তু এই জায়গাগুলোতে তো রককে থাকতেই হবে। তো এবার দেখা যাক যে আমাদের ফাইনাল বস রক রেসলম্যানিয়া 41-এর নাইট 2 এর মেইন ইভেন্টে কি বড় ধামাকা আমাদের দেয়। আর ট্রিপল এইচ এখানে কনফার্ম করেছে যে আমরা রেসলম্যানিয়া 41-এতে ট্র্যাভিস স্কটকেও দেখতে পাবো, ট্র্যাভিস স্কটও এখানে থাকবে। তো মেবি এখানে সে জন সিনাকে সাহায্য করতে আসবে, সেটারই চান্স বেশি লাগছে। আর এটা জানার পর থেকে কোডি রোডসও এখানে বলে দেয়, স্টেটমেন্ট দিয়ে দেয় যে ট্র্যাভিস স্কট এবার আসছে, এবার তাকে তার ফল ভোগ করতে হবে, যেটা সে এলিমিনেশন চেম্বারে করেছিল। তো কোডি রোডসও বদলা দেওয়ার জন্য একদম প্রস্তুত। তো এখান থেকে তো কনফার্ম যে আমরা ট্র্যাভিস স্কটের ইনভলভমেন্ট আমরা দেখতে পাবো জন সিনার ম্যাচে, জন সিনাকে সাহায্য করতে ট্র্যাভিস স্কট আসবে। তো এবারে প্রশ্ন হচ্ছে যে ট্র্যাভিস স্কট যদি জন সিনাকে সাহায্য করতে আসে তাহলে কোডি রোডসকে সাহায্য করতে কে আসবে? ডাব্লিউডব্লিউই যদি আগের বারের মতো এবারেও কিছু প্ল্যান করে তাহলে তো অবশ্যই কোডি রোডসের তরফ থেকেও সাহায্য আসা উচিত। তাহলে এখানে আমি একটা দুটো নাম নিতে চাইবো, দুজন সেলিব্রিটি। যেহেতু ট্র্যাভিস স্কট একজন সেলিব্রিটি, তাহলে আমি সেলিব্রিটির এগেনস্টে সেলিব্রিটিকেই দেখতে চাইবো। তো আপাতত আমার মাথায় দুটো নাম আসছে, ডাব্লিউডব্লিউই চাইলে অন্য কাউকেও আনতে পারে, কিন্তু প্রথম নামটা হচ্ছে আইসো স্পিড। এখানে আইসো স্পিড একটা খুবই ভালো অপশান, এসে এখানে ট্র্যাভিস স্কটের এগেনস্টে আসতে পারে। আর আরেকটা নাম হচ্ছে যেটা অনেক বড় নাম, যেটাকে আমরা অনেক দিন ধরে দেখতে চাইছি, সে হচ্ছে ব্যাড বানি। ব্যাড বানিও একজন র্যাপার সিঙ্গার, আর ট্র্যাভিস স্কটও একজন র্যাপার সিঙ্গার। তো ব্যাড বানি যদি ট্র্যাভিস স্কটের এগেনস্টে আসে, এটা দেখতে অনেক ভালো লাগবে, আর এটা একটা অনেক বড় মোমেন্ট হবে। তো সেলিব্রিটি ভার্সেস সেলিব্রিটি, আর ট্র্যাভিস স্কট যে লেভেলের রেসলার তার জন্য আইসো স্পিডই অনেক বেশি হয়ে যাচ্ছে। ব্যাড বানি তো তাও ভালো রেসলিং করতে পারে।
তো আমি তো এটা আশা করছি যে যদি ট্র্যাভিস স্কট আসে তাহলে আমরা কোনো একটা সেলিব্রিটিকে দেখতে পাবো, আর সেটা যদি আইসো স্পিড কিংবা ব্যাড বানি হয় তাহলে সেটা সব থেকে বেশি ভালো হয়। আর এবার রোমান রেন্সের একটা ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক, যেখানে সে অনেক কিছু রিভিল করেছে, বলতে পারো তার রিটায়ারমেন্টও এখানে রিভিল সে করে দিয়েছে। আর এখানে রোমানকে প্রশ্ন করা হয়, প্রথমে তো বলি ভিন্স ম্যাকম্যানের ল স্যুট যেটা আছে জেনারেল গ্র্যান্ট রিলেটেড, সেটার ব্যাপারে বলি। তো সেটার ব্যাপারে যখন রোমানকে প্রশ্ন করা হয় তখন রোমান এখানে ভিন্স ম্যাকম্যান রিলেটেড তো খুব একটা কিছু বলে না, তবে সে জেনারেল গ্র্যান্টের প্রতি একটু সহানুভূতি দেখিয়েছে। সে জেনারেল গ্র্যান্টকে নিয়ে বলে যে সে যে পরিস্থিতিটা কাটিয়েছে সেটা খুবই খারাপ পরিস্থিতি, সে সেটা কাটিয়ে উঠেছে, আর সেই জানে যে তাকে কত কিছু ফেস করতে হয়েছে। আর এটা এমন একটা জিনিস যেটা খুবই এম্বারেসিং, ডিপ্রেসিং, এই জিনিসগুলো এমন একটা জিনিস যেটা তুমি চাও না যে কেউ জানুক, আর বিশেষ করে তোমার পরিবারের লোক জানুক। তো আমি আশা করবো যে জেনারেল গ্র্যান্ট যেখানেই থাকুক সে সুরক্ষিত থাকুক আর সেফ থাকুক আর ভালো থাকুক। তো এখানে জেনারেল গ্র্যান্টের প্রতি সে সহানুভূতি দেখেছে, ভিন্স ম্যাকম্যান রিলেটেড খুব একটা কিছু তো সে বলতে চায়নি। আর এবার আসে সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে যে রোমান এখানে তার রিটায়ারমেন্টের ডেট পুরোপুরি বলে দিয়েছে যে কবে সে চলে যাবে ডাব্লিউডব্লিউ থেকে। আর সে বলে যে তার এখন যে কারেন্ট কন্ট্রাক্টটা রয়েছে সেটা 2026 সালের রেসলমেনিয়ার পর শেষ হয়ে যাবে, আর তারপরে সে আর 1 বছর কিংবা বড় জোর 2 বছরের কন্ট্রাক্ট সাইন করবে, আর সেই কন্ট্রাক্টের আন্ডারে সে আরও কম ম্যাচেস লড়বে, মানে ফিজিক্যাল ইনভলভমেন্ট আরও কম করবে। তো তার মানে হচ্ছে যে আমরা এখন 3 মাসে একবার দেখতে পাচ্ছি, তখন আমরা হয়তো 5-6 মাসে একবার দেখতে পাবো, আর বছরে হয়তো বড় জোর 3টে ম্যাচই দেখতে পাবো। আর আমি তো অবাক হব না যদি আমরা বছরে একটা ম্যাচও দেখতে পাই। তার যেহেতু বলছে যে বড়জোর 1 বছর কিংবা 2 বছর, তাহলে তোমরা ধরে নিতে পারো ওই 2027 সাল কিংবা 2028 সালই রোমান রেন্সের লাস্ট, তারপরে সে রেসলিং থেকে পুরোপুরি রিটায়ার হয়ে যাবে। আর যার মানে হচ্ছে যে আমরা এই বছরের রেসলমেনিয়ার পর থেকেই তার অ্যাপিয়ারেন্স যেরকম দেখতে পাচ্ছি যে অনেক কমে গেছে সেরকমই দেখতে পাবো, আর পরের বছর রেসলমেনিয়ার পর থেকে তো আমরা আরও কম অ্যাপিয়ারেন্স দেখতে পাবো। আর রোমানের কাছে বড়জোর আর 3 বছরই সময় আছে, 3 বছরও খুব একটা নয়, বলতে পারো যে 2.5 বছর টাইম আছে। আর রোমান বলেছে যে এরপরে হয়তো সে হলিউডে যেতে পারে কিংবা সে পলিটিক্সও যেতে পারে, যেমনটা আমাদের ডিমান কেন এখন পলিটিক্সে গেছে সেরকমটা সে হিন্ট দিয়েছে। আর সে এমন কোনো কাজে ইনভলভ থাকতে চায় না যার ফলে তার শরীরের উপর স্ট্রেস পড়ে, কারণ তো জানো রোমান রেন্সের ব্লাড ক্যান্সার আছে, তো সেই জন্য তার শরীরটাকে একটু সেফ দিকে রাখতে হবে। আর ঠিক এই কারণেই রোমান রেন্স তার ক্যারিয়ারটা এত তাড়াতাড়ি এন্ড করে দিচ্ছে, তার হেলথটাও এখানে একটা অনেক বড় ফ্যাক্টর প্লে করছে। এই নিউজটা একটু শকিং তো বলতে পারো, কারণ আমরা কম করে হলেও এখানে 5-6 বছর তো এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেটা তো দেখছি 2 বছর 2.5 বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আর তার উপরে রোমান ফ্যানদের জন্য আরও বেশি কষ্টকর হবে, কারণ হচ্ছে যে রোমান রেন্স বেশি ম্যাচেসও লড়বে না, আমরা বছরে 2-3টে ম্যাচেস দেখতে পেলেই অনেক বেশি হয়ে যাবে। আর তাছাড়া তাকে দেখার জন্য আমাদের এখন 5-6 মাস তো ওয়েট করতেই হবে, যেরকমটা শুনে বুঝতে পারলাম। আর এবার কথা বলা যাক যে রেসলমেনিয়া হতে আর দেখতে গেলে মাত্র একদিনেরই সময় বাকি আছে, আর এবারে দেখবো যে রেসলমেনিয়াতে ব্যাটিং অর্ডার অ্যাকর্ডিং কে ম্যাচ জিততে চলেছে। তো প্রথমে কথা বলা যাক টিফনি স্ট্র্যাটন ভার্সেস শার্লেট ফ্লেয়ার, এখানে দুজনেরই জেতার চান্স একদম ইকুয়াল, এটাই রেসলমেনিয়ার একমাত্র ম্যাচ যেখানে ব্যাটিং অর্ডার একদম সমানে রয়েছে। তো এখানে টিফনিও জিততে পারে, শার্লেটও জিততে পারে। তারপরে হচ্ছে নিউ ডে ভার্সেস ওয়ার্ড রেডার্স, এখানে নিউ ডে একদম ক্লিয়ার ফেভারিট, নিউ ডে ওয়ার্ড রেডার্সকে হারিয়ে দেবে। তারপরে হচ্ছে জেউসো ভার্সেস গান্থারের ম্যাচ, এখানে তো জেউসো গান্থারের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে, জেউসো এখানে ক্লিয়ার ফেভারিটসে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবে ব্যাটিং অর্ডার অ্যাকর্ডিং। এরপরে হচ্ছে লিভ মর্গান আর র্যাকেল রড্রিগেজ ভার্সেস বেলিয়া লাইরা ওয়ালকেরিয়া, এখানে র্যাকেল রড্রিগেজ আর লিভ মর্গান একদম ক্লিয়ার ফেভারিট, এখানে তারাই জিততে চলেছে ব্যাটিং অর্ডার অ্যাকর্ডিং। আর এরপরে হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডিমান প্রিস্ট, আর এই লিস্টে যত কটা ম্যাচেস রয়েছে সব থেকে বেশি এখানে বলতে পারো যে সব থেকে বেশি ব্যাটিং অর্ডার অন্তরটা এই ম্যাচেতেই রয়েছে। এখানে ড্রু ম্যাকিন্টায়ার একদম ক্লিয়ার ফেভারিট, এখানে ডিমান প্রিস্টের কোনো জেতার চান্সই নেই, যেটা দেখে ভালো লাগলো। আর তারপর হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য পেন্টা ভার্সেস ডমডম ভাই ভার্সেস ফিন বেলার ভার্সেস ব্রন ব্রেকার। আর এখানে তোমরা দেখে অবাক হবে যে এখানে ডমডম ভাইয়ের জেতার চান্স সব থেকে বেশি, এমনকি পেন্টার থেকেও। এখানে পেন্টা 2 নম্বরে রয়েছে, ডমডম ভাই 1 নম্বরে, 3 নম্বরে রয়েছে ব্রন ব্রেকার, আর সবার লাস্টে রয়েছে ফিন বেলার। আর তারপর রয়েছে ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ রিয়া রিপ্লি ভার্সেস ইয়ো স্কাই ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ার, এখানে সব থেকে বেশি চান্স রয়েছে বিয়াঙ্কা ব্লেয়ারের, সে হয়ে যাবে নতুন ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়ন। আর এরপর রয়েছে রে মিস্টেরিও ভার্সেস এল গ্র্যান্ডে, এখানে ব্যাটিং অর্ডার অ্যাকর্ডিং রে মিস্টেরিও জিততে চলেছে এই ম্যাচটা। তারপর রয়েছে জেড কার্গিল ভার্সেস নেওমি, আর এখানে তো পুরোপুরি ক্লিয়ার ফেভারিট জেড কার্গিল, এখানে নেওমির জেতার কোনো রকম চান্সই নেই, এখানে জেড কার্গিলই জিতবে। আর এরপর রয়েছে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য এলে নাইট ভার্সেস জেকব ফাটু, আর এখানে জেকব ফাটু এলে নাইটের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ব্যাটিং অর্ডার অ্যাকর্ডিং, এখানে জেকব ফাটু ইউএস চ্যাম্পিয়ন হতে চলেছে। তারপর রয়েছে এজে স্টাইলস ভার্সেস লোগান পল, আর এখানে স্যাডলি এখানে লোগান পল এজে স্টাইলসের থেকে এগিয়ে রয়েছে, ব্যাটিং অর্ডার অ্যাকর্ডিং লোগান পল এই ম্যাচটা জিততে চলেছে। আর এবার আসি নাইট ওয়ানের মেন ইভেন্ট রোমান ভার্সেস সেথ ভার্সেস পাঙ্ক, তো এই ম্যাচে সব থেকে বেশি জেতার চান্স হচ্ছে সিএম পাঙ্কের,
তারপর রয়েছে সেথ রলিন্স, আর সবার লাস্টে রয়েছে রোমান রেন্স। রোমানের এখানে জেতার চান্স সব থেকে কম। আর সবার লাস্টে রয়েছে এখানে জন সিনা ভার্সেস কোডি রোডস। তো এখানে আগে যেমনটা বলেছিলাম যে এখানে জন সিনা এগিয়ে রয়েছে, আর এখনও সেরকম কোনো চেঞ্জেস আসেনি। এখানে এখনও পর্যন্ত জন সিনা কোডি রোডসের থেকে এগিয়ে রয়েছে, তবে বেটিং ওয়ার্সের অন্তরটা খুব একটা বেশি নয়। এখানে কোডি রোডসেরও জেতার চান্স রয়েছে, কিন্তু জন সিনা থেকে একটু কম রয়েছে। তো এখানে বলবো যে এটাকে তোমরা একটু আনপ্রেডিক্টেবলই ধরে নাও, কারণ যেহেতু এটা রেসলম্যানিয়া নাইট 2 এর মেইন ইভেন্ট, তাই এখানে বেটিং ওয়ার্স হয়তো ভুলও প্রমাণিত হতে পারে। তাই এখানে আমি তো বলবো জন সিনা আর কোডি রোডসের উভয়েরই সমান সমান চান্সেস রয়েছে, যে কোনো দিকে ম্যাচ যেতে পারে। আর ডাব্লিউডব্লিউ হয়তো আমাদের সকার দেওয়ার জন্য এখানে কোডি রোডসকেও জিতিয়ে দিতে পারে। তো এই ছিল পুরো রেসলম্যানিয়া 41 এর ম্যাচেসের ব্যাটিং ওয়ার্স। আর তোমাদেরকে আমি একটা সাজেশন দেবো যে দেখো, ব্যাটিং ওয়ার্সে যাই থাকুক না কেন অত বেশি বিশ্বাস করার দরকার নেই, এটা জাস্ট দেখাতে হয় তাই দেখালাম। এবার তোমরা রেসলম্যানিয়া দেখো আর ম্যাচেসগুলো এনজয় করো। জানি খুব একটা তেমন হাইপ নেই, খুব একটা তেমন ভালো ভালো ম্যাচেস নেই, তবে তার সত্ত্বেও ডাব্লিউডব্লিউ যদি এই শোতে বড় বড় সারপ্রাইজ আর বড় বড় রিটার্ন যদি আমাদেরকে দেখিয়ে দেয় আর শোটা যদি ভালো ডেলিভার করে দেয়, তাহলে ফ্যান্সরা সব কিছু ভুলে যাবে আমাদের ভালো শো হওয়া নিয়ে কথা। আর মনে হচ্ছে এবারে আমরা ভালো শো মেবি দেখতে পেয়ে যেতে পারি, কারণ এত বেশি ডিসঅ্যাপয়েন্ট তো ডাব্লিউডব্লিউ হয়তো আমাদেরকে করবে না যে আমাদের একদম রেসলম্যানিয়ার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তো চলো এবার দেখা যাক আমাদের জন্য কি কি সারপ্রাইজ ওয়েট করছে। তবে বলে রাখি, সমস্ত সারপ্রাইজ কিন্তু ভালো হয় না, যেমনটা আমরা রয়্যাল রাম্বলে দেখে নিয়েছি। তো সেই হিসাবে সমস্ত কিছু বুঝে শুনে রেসলম্যানিয়া দেখো। আমি তো বলবো এনজয় করো, যেটুকুই হোক ভালো মতো এনজয় করো। রেসলম্যানিয়ার পরে আলোচনা করা যাবে যে রেসলম্যানিয়া ভালো হলো নাকি খারাপ হলো। তো চলো গাইস, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও। ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডব্লিউই একটা পরের নিউজ ভিডিওতে।